আসসালামু আলাইকুম। প্যানাসিয়া পাবলিকেশনস কর্তৃক আয়োজিত টেক্সট প্যানাসিয়া সিরিজ ক্লাসের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গত ক্লাসের মধ্যে একটা কবিতা নিয়ে কথা বলবো, এবং কবিতাটি হচ্ছে খুবই বিখ্যাত এবং খুবই বিউটিফুল একটা কবিতা, লেক আইর অফ ইনিসফ্রি। কবিতাটা খুবই সুন্দর এবং লিখেছেন ডব্লিউ.বি. ইয়েটস। উনি মূলত ন্যাচারাল সেটিং প্লাস হচ্ছে এক কথায় রোমান্টিকরা যেগুলো নিয়ে লিখতো, লনলিনেস প্লাস হচ্ছে সেলিব্রেশন অফ নেচার, উনিও কাইন্ড অফ একই ধারা রাইটার ছিলেন, যদিও বা তিনি মডার্নিস্ট। তো তার লেখা কবিতাটা পড়লে আমরা বুঝতে পারবো। দেখেন, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও। সে বলতেছে যে আমি এখনই উঠবো এবং চলে যাব। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু দ্য ইনিসফ্রি। এবং কোথায় যাব? ইনিসফ্রি দ্বীপে। ইনিসফ্রি হচ্ছে আয়ারল্যান্ডে, উনি আইরিশ কবি ছিলেন আয়ারল্যান্ডে। তো আয়ারল্যান্ডে একটা হ্রদের নাম হচ্ছে ইনিসফ্রি হ্রদ, এবং ওখানে একটা দ্বীপ আছে, ওই দ্বীপটা হচ্ছে ওই হ্রদের নামে ইনিসফ্রি দ্বীপ। বলতেছে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনিসফ্রি। ইনিসফ্রিতে চলে যাব। অ্যান্ড ইটস এ স্মল কেবিন বিল্ড দেয়ার অফ ক্লে অ্যান্ড ওয়াটার। আমি ওখানে যে একটা কিসের কেবিন, যা ছোটো ঘর বানাবো, কুড়ে ঘরের মতো, অফ ক্লে অ্যান্ড ওয়াটার, মানে হচ্ছে কাদামাটি এবং হচ্ছে বাঁশ বেত, এগুলো দিয়ে আমি একটা ছোট্ট ঘর বানাবো ইনিসফ্রি দ্বীপে। 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার। আমি ওখানে যে আমার তো খাওয়া লাগবে, সে ওখানে কী করবে? সে ওখানে 9টা সিম গাছের সারি লাগাবে, মানে এক কথায় সিমের বাগান করবে, বিন গার্ডেন। ওখান থেকে এক কথা সবজির বাগান, বিন দিয়ে হয়তো বা সে সবজি ডিনোট করছে, যে শুধু বিন দিয়ে সবজি বুঝেছে, সবজির বাগান করবে। এবং হানি হাইভ ফর দ্য হানি বি। এবং তার ওই বাড়ির পাশে, সবজির বাগানের পাশে কি থাকবে? একটা মৌমাছির মৌচাক থাকবে। এবং সেই ওকে কী করবে? অ্যান্ড লিভ অ্যালোন, আমি একা একা থাকবো। ইন দ্য বিল আউট গ্লেড, খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্রেজ। বিল আউট গ্লেড মানে হচ্ছে, এই গ্লেড মানে হচ্ছে বনের ফাঁকা জায়গা। আমাদের বইয়ে ওয়ার্ড মিনিংয়ের যে পার্ট, ওয়ার্ড মিনিংয়ের পার্টে কিন্তু এই গ্লেডের একটা সুন্দর ব্যাখ্যা উপস্থাপন করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো গ্লেড মানে হচ্ছে ফাঁকা জায়গা, আর বিল আউট মানে হচ্ছে গুঞ্জরিত, যেখানে মৌমাছি সবসময় মানে গুনগুন করে, আশেপাশে দেউড়ে, ভ্রমরের গুঞ্জন যেটাকে আমরা বলি, এরকম গুঞ্জরিত একটা বনের মাঝে একটা জায়গা। ওই জায়গায় আমি এরকম আমার বাগান থাকবে, আমি একটা ছোটো কুড়ি ঘর করব, এবং ওখানে এরকম মৌচাক থাকবে। এভাবে আমি একটা ন্যাচারাল সেটিংয়ের ভেতরে থাকবো। তারপর স্ট্যান্সার দেখেন, নাও আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার। সে সাম পিস বলতেছে, পিস তো অ্যাবস্ট্রাক্ট, এটা সাম কীভাবে হয়? ব্যাপারটা এরকম না যে পিস তো আসলে মানে এটা তো কোনো গণনাযোগ্য বিষয় না, এটা তো আনকাউন্টেবল বা অ্যাবস্ট্রাক্ট, এটা তো দেখাও যায় না, ফিল করা যায় জাস্ট পিস। তো এটা সাম পিস কীভাবে হয়? তো দেখেন, সাম পিস কীভাবে পরে পড়লো, ফর, এ ফরটা আছে বিকজ, এখানে ফর দিয়ে রিপ্লেস করা যায়। আমাদের বইয়ে ফরের একটা সুন্দর ব্যাখ্যা আছে পরবর্তীতে, মানে ফরটা যে বিকজের মতো কাজ করে, এটা কোন পার্টস অফ স্পিচ এটাও লেখা আছে, আপনারা ওখানে দেখে নিতে পারেন। ফর পিস কামস ড্রপিং স্লো, বলতেছে শান্তি ফোটায় ফোটায় পড়ে, ধীরে ধীরে ফোটায় ফোটায় শান্তি পড়ে ইনিসফ্রি দ্বীপে, এবং আমি ওখান থেকে কিছু শান্তি নিয়ে আসবে। কেমন অ্যাবজার্ড শোনায় না? শান্তি আবার ফোটায় ফোটায় পড়ে? শান্তি তো ফোটায় ফোটায় পড়ার বিষয় না, এটা খুবই অ্যাবজার্ড শোনায়। তো তারপরে লাইনগুলো পড়ি একটু কেমন লাগে। ড্রপিং ফ্রম দ্য ভেইলস অফ দ্য মর্নিং, খুবই সুন্দর একটা মেটাফোর। সকালের পর্দা, সকালের আবরণ, সকালের আবরণ থেকে নাকি ফোটায় ফোটায় শান্তি পড়ে। ড্রপিং ফ্রম দ্য ভেইলস অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, যখন যেখানে কি করে? ঝিঝি পোকা ডাকে। ঝিঝি পোকা, ক্রিকেট মানে ঝিঝি পোকা, ঝিঝি পোকা একদম সকালে ডাকে, সূর্য ওঠার একটু আগে, এবং হচ্ছে সন্ধ্যাবেলা ডাকে, দুটার সময় ঝিঝি পোকা বেশি ডাকে। তো বলতেছে যে যখন একদম মানে ভোরে সকালের পর্দা থেকে ফোটায় ফোটায় শান্তি পড়ে, আমি ওখান থেকে শান্তি নিয়ে আসবো। আই শ্যাল হ্যাভ সাম পিস। তো এটা কিন্তু অ্যাবজার্ড শুনেলেও উনি কিন্তু আবার এতটা অ্যাবজার্ড না যে এটা এমনি বলে দিবে। এই পিসটা মূলত এটাকে বলা যায় কি বলতো? ডিউ, মানে হচ্ছে আমরা যে শিশির বলি না, ডিউ, শিশির, এটা হচ্ছে শিশির। মানে এক কথায় একদম সকালে, সকালে তো ভোরে, মানে একদম সূর্য ওঠার আগে তো ফোটায় ফোটায় শিশিরই পড়ে, এবং সে শিশির নিয়ে আসবে, কারণ শিশির সবসময় সাহিত্যে অথবা সব জায়গায় একটা ন্যাচারাল সৌন্দর্যের বিষয় হিসেবে উল্লিখিত হয়ে আসছে যুগ যুগ ধরে। শিশির কিন্তু খুব সুন্দর হয়, যখন সকালে সূর্যটা উঠে তখন এই যে ঘাসের ডগায় শিশির থাকে না, খুব সুন্দর লাগে, গ্লিটারিং বলা হয় এটাকে, যে চকচক করে মনে হয় যে এটা হীরা। তো এই সৌন্দর্য, এই পিস, এই যে দেখতে শান্তি পাওয়া যায়, এই শিশিরগুলোকে সে কালেক্ট করবে তার ওই সকালবেলা, তার যে ঘরের চাল থেকে যখন ফোটায় ফোটায় শিশির পড়বে, তখন সে এটা কালেক্ট করবে। দেয়ার মিডনাইট ইজ অল আ গ্লিমার, এই তিনটা লাইন, তিনটা পার্ট, এই কবিতার সব থেকে সুন্দর লাইন, সব থেকে সুন্দর আমার মতে মনে হয়েছে এটা সব থেকে সুন্দর লাইন, এবং সব থেকে সুন্দর ডেসক্রিপশন কিসের? ঋতু না কালের, সময়ের,
যে দিনের 3টার সময় কত সুন্দরভাবে কেউ উল্লেখ করতে পারে, এটা একটা বড় এক্সাম্পল হচ্ছে এটা, যে ছোট ছোট ওয়ার্ড মিনিংয়ে দিনের সময়গুলোকে কি সুন্দরভাবে একজন উপস্থাপন করছে। এটা খুব সুন্দর ভিজুয়াল ইমেজারির উদাহরণ, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ইমেজারি। আপনারা যদি আমাদের ফিগার্স অফ স্পিচ পার্টটা দেখেন তখন দেখবেন যে ইমেজারি পার্টে এগুলো খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। এখন দেখেন, দে আর মিড নাইটস অল এ গ্লিমার অ্যান্ড নুন আ পার্পল গ্লো অ্যান্ড দ্য ইভিনিং ফুল অফ লিনেড সুইং। বলতেছে দে আর মিড নাইট ইজ অল আ গ্লিমার। গ্লিমার মানে মৃদু আলো, টিমটিমে আলো বলা হয় এটাকে, যে একদম নিভু নিভু আলো, অল্প একদম ছোটো কুপির আলো। আপনারা যদি মোমবাতি জ্বালান, শেষ হয়ে আসার আগে যে ছোট্ট একটা আলো জ্বলে, এটা হচ্ছে একদম নিভু আলো বা মৃদু আলো, যে আলোটা গায়ে লাগে না, খুব মানে খুব গায়ে, যেমন সূর্যের আলো যেটা গায়ে খুব ধরে, চাঁদের আলো কিন্তু আমাদের গায়ে ধরে না। তো বলতেছে মধ্যরাতটা এরকম নিভু আলো বা স্নিগ্ধ আলোয় ভরপুর। তার মানে বোঝা যাইতেছে কি, দেখেন তো ইমেজারি কি, চোখের সামনে একটা চিত্রকল্প ভেসে ওঠে, একটা কল্পনা ভাসে যে আচ্ছা এটা বোধহয় এরকম। আপনারা যখন মধ্যরাতে উঠেন দেখবেন যে যখন একদম পুরা পূর্ণিমা থাকে, যে আশেপাশে সব দেখা যায় চাঁদের আলোতে, মৃদু হালকা হালকা দেখা যায়, আবার আলোটা কিন্তু গায়ে খুব লাগেও না, খুব মৃদু একটা আলো, ঠান্ডা একটা আলো। তো বলছে মিড নাইটস অল আ গ্লিমার, মিড নাইটটা সম্পূর্ণ কীরকম, মৃদু আলোয় ভরপুর। অ্যান্ড নুন আ পার্পল গ্লো, পার্পল গ্লোয়ের একদম ফ্রেজাল কনটেক্সচুয়াল অর্থটা হবে এরকম যে দুপুরটা হচ্ছে একদম মানে রৌদ্রোজ্জ্বল বা গনগনে আলো, একদম বেগুনি রশ্মি দিয়ে ভরপুর। মানে হচ্ছে একবারে আমরা যখন যে কিছুদিন আগে দেখলাম না যে প্রচণ্ড রোদ দুপুরে, ব্যাপারটা হচ্ছে এরকম কিছু একটা, যে একদম সূর্য পুরা একদম খোলা আকাশে, কোনো মেঘ নাই, একদম ক্লিয়ার নীল আকাশে সূর্য একদম পুরো রৌদ্রোজ্জ্বল হয়ে আছে দুপুরটা। নুন আ পার্পল গ্লো অ্যান্ড ইভিনিং ফুল অফ লিনেড সুইং। ইভিনিংটা কেমন, ফুল অফ লিনেড সুইং। এখন লিনের পাখি হচ্ছে ওই যে বাঙালি কোকিল, কোকিলের কাউন্টার পার্ট বলা যায়, মানে ওই ওই দেশে, তার দেশে, যে যখন কি করে লিনের কি করে খুব সুন্দর গান গাইতে পারবে, ডাকতে পারে। তো বলতেছে ইভিনিং ফুল অফ লিনেড সুইং, লিনের পাখি। তো বিকালটা লিনের পাখি ডানা দিয়ে ভরপুর, ডানা দিয়ে। এটাতে কি বোঝায়, আপনারা কখনো অতিথি পাখি দেখছেন? তো অতিথি পাখির ঝাঁকটা যখন প্রথম বাংলাদেশে আসে তখন দেখবেন এক একটা ঝাঁকে মানে লাখের উপর পাখি থাকে। যখন একটা লেকে তারা নামে দেখবেন, যখন আকাশের উপর দিয়ে উড়ে যায় মনে হয় পুরো আকাশটাই পাখি দিয়ে ভরা, মানে মাথার উপর টোটাল আকাশটাই পাখি আর পাখি, এরকম মনে হয় যে পাখির ডানাই দেখা যায়, কিছু দেখা যায় না। তো এই সিনারিওটা একটু কল্পনা করেন যে বিকালটা সামনে এত পাখি, যে পাখি দিয়ে এত ভরপুর, পুরো আকাশটাই মনে হচ্ছে পাখি, ফুল অফ লিনেড সুইং, লিনেটের ডানাই দেখা যায় আমার চোখের সামনে বিকালটা। মানে বিকালটা একবারে হাসোজ্জ্বল, রৌদ্রোজ্জ্বল, পাখিরা তাদের ঘরে ফিরে যেতেছে হ্যাঁ হ্রদের পাশ ধরে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা সিনারিও, একটা ইমেজারি। তো এই জন্য এই 3টা লাইনের জন্য, এই 3টা পার্টের জন্য তো কবিতাটা খুবই বিখ্যাত এবং আমার কাছে খুবই ভালো লাগে। এবং এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে যে বলতে পারে যে ইভিনিং ফুল অফ লিনেড সুইং ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট, হাইপারবোলি, ইমেজারি নাকি মেটাফোর নাকি সিমিলি, আসতে পারে এরকম। তারপরে তখন ইমেজারি দেখাবেন। তারপরে দেখেন আই উইল অ্যারাইজ অ্যান্ড গো না, আবার সে বলতেছে কি আমি এখনই উঠবো, চলে যাব। মানে এতক্ষণ সে যা বললো ওখানে সে আসলে যায় নাই, সে এতক্ষণ যা যা বলছে এখনও সে যায় নাই, না যেই সেগুলো বলতেছিল। এখন সে আবারও বলতেছে আই উইল অ্যারাইজ অ্যান্ড গো না, আমি এখনই উঠবো, চলে যাব। ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে আই হেয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ড বাই দ্য শোর। খুব সুন্দর টেলিটারেশন, লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ড, লয়ের একটা রিপিটিশন, খুব সুন্দর একটা এলিটারেশন এক্সাম্পল। এই লাইনটা আমাদের বইয়ে উল্লেখ করা আছে, এটা ফিগার্স অফ স্পিচ পার্টে বলতেছে যে দিন রাত সবসময় আমি ওই যে ইনিসফ্রি হ্রদের পানি দ্বীপে এসে যে আঘাত হানছে এবং একটা পানির আওয়াজ হয়, সুন্দর একটা মৃদুমন্দ একটা আওয়াজ, মধুর একটা সুর, এটা সবসময় আমার মনে বাজতে থাকে এবং এই জন্য আমি ইনিসফ্রি দ্বীপে চলে যাব এখনই। ওয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোডওয়ে, আমি যখন একটা রাস্তায় দাঁড়ায় আছি, হ্যাঁ, অর অন দ্য পেভমেন্টস গ্রে, এইটা গ্রে পেভমেন্ট হইতো, গ্রেটা হচ্ছে নাউন নাকি অ্যাডজেক্টিভ বলেন তো? এটা বইয়ে দেখতে পারবেন, চাইলে বইয়ে দেখে নেবেন, খুবই ইম্পর্টেন্ট। দেখেন সিকোয়েন্সের টুইস্টেড, গ্রেটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, ওই স্পেসিফিক্যালি আমাদের বইয়ে উল্লেখ আছে। আশা করবো বইয়ে খুলে এটা আপনাদের কাজ থাকবে, খুলে দেখে নেবেন এটা। তো পেভমেন্ট গ্রে বলতেছে আমি ধূসর ফুটপাতে এবং রাস্তায় যখন দাঁড়ায় ভাবি এগুলা, আমি যখন একদম মানে ধুলামলিন শহরের মাঝে, চতুর্দিকে কোলাহল, প্রচণ্ড ধুলাবালি, ধোঁয়া, একটা পলিউটেড অবস্থা, এর মাঝে এক কথা একটা মানে কেওস, এটা কেওসের মাঝে যখন আমি দাঁড়া থাকি, আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্ট স্কোর, আমি আমার একদম হৃদয়ের অন্তঃস্থলে এই একটা শুনতে পাই। মানে এতক্ষণ যা যা হইতেছিল এগুলো একটাও রিয়েলিটিতে না, সবগুলো তার ইমাজিনেশনে, তার মনের ভেতরে। সে জাস্ট কল্পনা করতেছিল একটা মানে ব্যস্ত শহরের মাঝে দাঁড়ায়, মত্ত কোলাহলের মাঝে দাঁড়ায় সে শান্তি পাওয়ার জন্য
ওই যে ন্যাচারাল সেটিং, ন্যাচারাল লাইফে থাকলে কেমন হতো লাইফটা, এটা সে জাস্ট কল্পনা করে, ইম্যাজিন করে সে কিন্তু তার ন্যাচারাল এসকেপটা খুঁজে নিছে। এখন আমরা কবিতার থিমে আসি। দেখেন এখানে আমাদের ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচগুলো উল্লেখ করা আছে। এখান থেকে ওই যে আমি যেটা আপনাদের কাজ দিলাম, পেভমেন্ট গ্রেটা দেখে নেবেন। এবং তারপর আসেন আমাদের থিম অফ দ্য পোয়েম, হ্যাপিনেস ইন সিটি লাইফ ইজ নট রিয়েল বাট পলিউটেড, where nature gives a real flavor of peace, serenity and happiness. Our modern life is mechanic and full of noise, but natural life is integrated with heavenly tranquility. Nature never betrays with man, and one can enjoy the real taste of life living in the nature. ইন আ নাটশেল যদি বাংলায় বলি, মানুষ তার প্রকৃত আনন্দ বা হচ্ছে যেটাকে বলে এসকেপ, সে অনেক ক্লান্ত হইলে সে কোথায় আনন্দ বা কোথায় খুব ডিলাইট খুঁজে পায়, প্রকৃতিতে। মানুষজন বারে বারে প্রকৃতিতে ফিরতে চায়, সে প্রকৃতিতে যে আনন্দ খুঁজতে চায়। আমরা কিন্তু এটাই করি, খুব এক্সস্টেড হইলে কোথাও ঘুরতে চাই যেখানে গাছপালা বেশি, নেচার বেশি। এটাই কিন্তু মানুষের বিশেষত্ব। তাই সে প্রকৃতিতে তার আশ্রয় খুঁজে পায়। এটা হইতে পারে ইমাজিনেশনে, হইতে পারে রিয়ালিটিতে। কবির ক্ষেত্রে সে বাস্তবতায় মানে সে ইনিস পৃথিবীতে যাইতে পারতেছিল না, কিন্তু সে ইমাজিনেশনে কিন্তু ঠিকই তার আনন্দটা নিয়ে নিছে। এবং এটাই কিন্তু কবিতার থিম ছিল যে নেচার কতটা ইম্পর্টেন্ট মানুষের লাইফে। এবং এই কবিতাটা কিন্তু যে ইউনিটের নামও কিন্তু এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, মানে নেচার নিয়ে লেখা একটা পুরো ইউনিট, ওই ইউনিট একটা কবিতা এটা। তো দেখেন তারপরে সামারিটা হচ্ছে কবিতাটা কীভাবে ডেভেলপ হয়। প্রথম সে ইনিস দ্বীপে যাবে, যে হচ্ছে ঘর বানাবে, এগুলো বলে সে যে দ্য স্পিকার স্টেটস দ্যাট হি ইজ লিভিং, এখনও সে যায় না লাস্ট সিজনটাতে, বিকজ এভরি নাইট মানে he is drawn to the rural sounds of Innisfree. It's all about rustling trees, not bustling buses for this speaker. মানে যখন সে অ্যাকচুয়ালি সে তো যায় নাই, প্রথমে সে আপনাকে ভাবতে বাধ্য করছে সে ওখানে ছিল প্রথম 2 স্ট্যান্জা, কিন্তু অ্যাকচুয়ালি তো সে যায় নাই। সে ওই যে শহরের কোলাহল এটার মাঝে দাঁড়ায় কিন্তু ওই আওয়াজগুলো সে নিজের মনের ভেতরে কল্পনা করেই ঠিকই সে শান্তি পাওয়া যায়। সামারিটা হচ্ছে কবিতা কীভাবে ডেভেলপ হইলো এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। আপনি আশা করবো এটা অবশ্যই পড়বেন। এবং তারপর আমাদের যেই ফিগার্স অফ স্পিচ সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এখানে এই কবিতা কী কী ফিগার্স অফ স্পিচ আমি কিছু বলেছি এবং আরও কিছু আছে, এটা আপনারা অবশ্যই বই থেকে মানে গুরুত্ব দিয়ে পড়ে নেবেন, যেহেতু এখান থেকে এমসিকিউ বেশি হয়। তারপর আসেন আমাদের যে কি পয়েন্টসগুলো আমি আবারও বলি, গত ক্লাসের মতো এবার রিপিট করি যে কি পয়েন্টে আমাদের কবিদের কিছু গুরুত্বপূর্ণ ডেসক্রিপশন থাকে তথ্যাকারে, যেগুলো থেকে এমসিকিউ আসতে পারে এবং এগুলো বইতেও থাকে। বইয়ে যে কবির যেটা পরিচিতি আর এটা আমাদের বইতেও আমাদের টেক্সট ম্যাসেজেও অ্যাড করা হয়েছে। এবং এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেমন ধরেন কবিতায় দ্য পয়েট দ্য প্রমিস অফ সাম পিস অফ মাইন্ড, এই কবিতাটা কবিকে কিছু পিস অফ মাইন্ড ফিরিয়ে দেয়। অথবা যে দ্য ইয়ার্স ফাউন্ড ইন নেচার এ রেফিউজি ফ্রম দ্য আগলিনেস অফ সিটি লাইফ। হ্যাঁ, একদম পেভমেন্ট গ্রে, ধূসর পেভমেন্ট, ধূসর মানে কি ধুলামলিন, অনেক বেশি মানে পুরনো বা হচ্ছে এক প্রকার ওয়ারি, আচ্ছন্ন, এরকম একটা শহর বা সিটি লাইফ থেকে বের হয়ে এসে ইনিসফ্রির ফুল অফ লিনেটস উইং এরকম ইভিনিং দেখে, এটা কিন্তু কাইন্ড অফ একটা আশ্রয় নেয়া, প্রকৃতিতে আশ্রয় নেয়। এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু আমাদের কি পয়েন্টসের যে পার্টগুলো এগুলোতে অ্যাড করা আছে। এবং অ্যাট লাস্ট আমাদের ওই যে গুরুত্বপূর্ণ পার্ট, এক্সারসাইজ পার্ট, প্রতি কবিতাতে প্লাস প্রতি টেক্সটেই থাকে এবং আমাদের বইতে এটা খুবই মানে তথ্যবহুল এবং হচ্ছে অ্যাকুরেট উত্তরের সাথে সংযুক্ত করা হয়েছে। দেখেন এখানে এই এক্সারসাইজ পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। আপনারা অবশ্যই এক্সারসাইজ পার্টটাও এখান থেকে পড়ে নেবেন, এটা কখনো স্কিপ করবেন না। বই যদি আপনারা কিনে থাকেন অবশ্যই এক্সারসাইজ পার্টটা যে কোনো টেক্সট হইতে পারে বা কবিতা হইতে পারে বেশি গুরুত্ব দিয়ে পড়ে নেবেন, কারণ এখান থেকে আবারও রিপিট করছি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই যাবৎ ফুল ক্লাসটি যারা দেখেছেন সবার জন্য শুভকামনা। এবং আপনাদের যা বলা হলো কবিতাটা কীভাবে পড়বেন, কী কী বিষয়ে গুরুত্ব দেবেন, এগুলো আপনি আশা করবো অবশ্যই আপনারা এগুলোতে গুরুত্ব দিবেন, যেন আপনাদের অ্যাডমিশন এক্সামে যদি এখান থেকে প্রশ্ন আসেই এগুলো একদম অ্যাকুরেসির সাথে অ্যান্সার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।